ডায়াগনোসিস প্রক্রিয়া নিয়ে যদি একটু জানতে চাইতাম যে পাকস্থলী ক্যান্সারের ক্ষেত্রে কি কি ডায়াগনোসিস প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয়, এবং একটা স্টেজিং প্রক্রিয়াও আপনারা করে থাকেন, Yes. যেটা সার্জিক্যাল অনকোলজির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করে থাকে, সে ব্যাপারে নিয়ে স্যার যদি একটু বলতেন। ঠিক আছে, আমরা যেহেতু আছে ডায়াগনোস করতে হলে আগে অ্যাকচুয়ালি আমাদের যেটা বলা হয় রোগীর সঙ্গে কথা বলতে হবে, সিমটম আমাদের জানতে হবে। তারপরে রোগীর কিছু প্রাথমিক পরীক্ষা, রোগীর ক্লিনিক ফিজিক্যাল পরীক্ষা করা হয়, তারপর আমাদের ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন যেটা বলি। এই রোগটা সাধারণত দেখা যাচ্ছে যে 40 বছর বা তার উপরে বয়সের বোধ মেল এবং ফিমেল উভয় হতে পারে। যেহেতু এটা ছোট্ট প্রথমে একটা ঘা তৈরি হয়, যেই ক্যান্সারটা একটা প্রথমে ঘা আকারে তৈরি হয়, এই অবস্থায় কিন্তু সাধারণত কোনো সিমটম প্রডিউস করে না। যার ফলে এই রোগের কারণে যে সিমটম গুলো উপসর্গ তৈরি হয় আস্তে আস্তে তৈরি হয়, যার ফলে বলা হয় ইনসিডিয়াস অনসেট। তো প্রথম দিকে দেখা যায় জাস্ট বড় রোগীরা হয়তো বলে আমি খাওয়ার পরে কেমন যেন পেটটা একটা অস্বস্তি ভাব লাগে, অথবা দেখা যাচ্ছে আরো কিছুদিন পরে একটু পেটে ব্যথা হতে পারে খাওয়ার পরে। তাছাড়া দেখা যাচ্ছে রোগী হঠাৎ করে বলছে যে আমার তো অনেকদিন থেকে খাওয়ার রুচি নাই, ওজনটা কমে যাচ্ছে। হ্যাঁ, সে সাথে সাথে অনেক সময় আবার বলে তা বলে আমাদের চেহারাটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, রক্তশূন্যতা ডেভেলপ করছে। এরপরও আরো যখন কমপ্লিকেশনটা, রোগটা বৃদ্ধি পেয়ে যায়, তখন খাবার খেতে অনেক সময় যদি খাদ্য এই পাকস্থলীর উপরিভাগে যদি আলসারটাও তৈরি হয়ে থাকে, তাহলে খাবার খাওয়ার সময় দেখা যায় ব্যথা পায়। আবার খাওয়ার পরেও দেখা যাচ্ছে অনেক সময় বমি বমি ভাব আসে এবং বমি হতে পারে। এছাড়া পেটে অনেক এর চেয়েও আরো যখন ডোজটা বৃদ্ধি পেয়ে যায় স্টোমাকের থেকে বাহির দিকে পেটের মধ্যে ছড়ায় যায়, তখন অনেক সময় পেটে পানি নিয়েও আসতে পারে। এই সাধারণত রোগগুলো নিয়ে আসে, তখন আমরা রোগীকে পরীক্ষা নিরীক্ষা করি, করে আমাদের মনের মধ্যে একটা সন্দেহ যখন জাগে যে এটা মেবি দা গ্যাস্ট্রিক ক্যান্সার হতে পারে, তখন আমরা খুব সাধারণ যদি আমরা প্রথম একটা স্টেপেই যদি আমরা এই স্টেপটা নেই, তাহলে রোগীদের রোগ নির্ণয় করা অতীব সহজ। এখন এন্ডোস্কোপি বলা হয়, আপার জিআই এন্ডোস্কোপি, মানে খাদ্যনালী উপরিভাগে এন্ডোস্কোপির মাধ্যমে এই পরীক্ষাটা করলে অতি সহজেই রোগ নির্ণয় করা যায়। এন্ডোস্কোপটা কি, এটা টিউবের মতো। এখন মডার্ন আধুনিক যুগের এর ইয়ে আছে, আপনার মনিটর আছে, মনিটরে আমরা দেখতে রোগীরাও দেখতে পারে। এই নলের মাথায় একটা ক্যামেরা দেওয়া থাকে, সেই ক্যামেরা স্টোমাকের মধ্যে আমাদের কোথাও ঘা আছে কিনা, কোথাও আলসার ডেভেলপ হচ্ছে কিনা, কোথাও এছাড়া আর কোনো বিকৃতি ঘটছে কিনা, এগুলো আমরা দেখতে পাই। দেখার পরে এই যন্ত্রের মাধ্যমে অ্যাট দি সেম টাইম মাংস, অল্প একটু মাংস আমাদের সাসপিসিয়াস জায়গা থেকে একটু মাংস নিয়ে এসে আমরা পরীক্ষা করি, যেটা বায়োপসি করা বলা হয়। বায়োপসি করলেই আমরা এই হৃদযন্ত্রটা সঠিকভাবে ধরতে পারি। এই ধরার পরে আমরা আরো কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, যার মধ্যে আমরা বুঝতে পারি যে এই রোগের ব্যাপ্তিটা কতটুকু। এই ব্যাপ্তি দেখার জন্য উন্নত পৃথিবীতে প্রথমে দেখা যায় এন্ডোলুমিনাল আল্ট্রাসাউন্ড বলা, এন্ডোলুমিনাল আল্ট্রাসাউন্ড। এবং এই আল্ট্রাসাউন্ডে এদের যে স্টোমাকের যে লেয়ার গুলো আছে, লেয়ার কতটুকু ভেদ করছে, তার আশপাশে লিম্ফ নোডে ছড়াইছে কিনা এগুলো দেখা যায়। এবং অ্যাট দি সেম টাইম লিম্ফ নোডে যদি কোনো সাসপিসিয়াস লেশন থাকে, ওদের বায়োপসি দেওয়া হয়। এরপরে আমরা আরো দেখি যে এরা পেটে অন্য অংশে ছড়াইছে কিনা, অথবা লিম্ফ নোড কি পরিমাণ ছড়াইছে, এবং স্টোমাকের থেকে লিভারে ছড়াইছে কিনা এরকম দেখার জন্য আমরা সিটি স্ক্যান হোল অ্যাবডোমেন করি। সিটি স্ক্যান হোল অ্যাবডোমেন করলে খুব ভালো মতো আমরা বুঝতে পারি স্টোমাকে কোথায় এটা ঘাটা তৈরি হচ্ছে, এরপরে কি কি পরিবর্তন এসেছে, লিম্ফ নোডে ছড়াইছে কিনা, পেটের তলের দিকে কোথাও ছড়াইছে কিনা, অথবা লিভার ছড়াইছে। এছাড়া আরো যদি আমরা একটু দেখি, সিটি স্ক্যান চেস্টও আমরা অ্যাট দি সেম টাইম করি, যে ফুসফুসে ছড়াইছে কিনা। প্রাথমিকভাবে এইগুলো করলেই আমরা বুঝতে পারি রোগীর কতটুকু রোগ ছড়াইছে। এছাড়া অনেক আর একটু, ধন্যবাদ স্যার। জি, আর একটু টিউমার কামার দেখি, সিইএ মার্কার দেখি, এটা সাধারণত সবার বৃদ্ধি পায় না, তবে অনেকেরই বৃদ্ধি পেয়ে থাকে। জি, এগুলো নিয়ে আমরা সাধারণত করে থাকি।